ওরিয়ন টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ অনুপম। আমাদের আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর আলোর প্রতিফলন। আশা করছি ইতিমধ্যে তোমরা পার্ট 1 যে ভিডিওটা সেটা দেখে নিয়েছো। আজকে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মূলত দ্বাদশ শ্রেণীতে যে নতুন নতুন প্রমাণগুলো আছে সেইগুলো নিয়েই আলোচনা করব। তো দেখো, প্রথম পার্টে আমরা একবার গোলীয় দর্পণের চিহ্নের প্রথাটা পড়েছিলাম, তো তারপরও এক্ষেত্রে আরেকবার আমি এটাকে রিক্যাপ করে দিচ্ছি। তো দেখো, বস্তুর যে দূরত্ব অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্স, এই অবজেক্ট ডিস্টেন্সকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। প্রতিবিম্বের দূরত্ব বা ইমেজ ডিস্টেন্সকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থকে এফ দ্বারা, বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচারকে আর দ্বারা, বস্তুর উচ্চতা বা হাইট অফ অবজেক্টকে এইচ ও দ্বারা এবং প্রতিবিম্বের উচ্চতা বা হাইট অফ ইমেজকে আমরা হাইট অফ ইমেজকে এইচ আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এখন দেখো, এখানে দুটো দর্পণ আঁকা আছে, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। বুঝতেই পারছো যে অবতল দর্পণের যে মধ্যবিন্দু অর্থাৎ পি বা মেরুকে আমরা এখানে মধ্যবিন্দু ধরি এবং মেরু থেকে ডান দিকে যতগুলো দূরত্ব আছে সেগুলোকে আমরা পজিটিভ এবং বাম দিকে যতগুলো দূরত্ব আছে সেগুলোকে নেগেটিভ, এবং প্রধান অক্ষ থেকে উপরের দিকে যে দূরত্বগুলো সেগুলোকে পজিটিভ এবং নিচের দিকে দূরত্বগুলোকে নেগেটিভ ধরা হয়। ঠিক একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই। উত্তল দর্পণের যে মধ্যবিন্দু বা মেরু পি থেকে ডান দিকে দূরত্বগুলো পজিটিভ, বাম দিকে দূরত্বগুলো নেগেটিভ, উপরের দিকে দূরত্বগুলো অর্থাৎ প্রধান অক্ষ থেকে উপরের দিকে দূরত্বগুলো পজিটিভ এবং নিচের দিকের দূরত্বগুলো হলো নেগেটিভ। তাহলে এবার দেখো, এখানে এই যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যে বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের ভিন্ন ভিন্ন অবস্থান পেয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অবতল দর্পণের মাধ্যমে সৎ বিম্ব গঠন হতে পারে, আবার অসৎ বিম্ব গঠন হতে পারে। তো এবার এই যে সৎবিম্ব গঠনের ক্ষেত্রে অর্থাৎ ফর রিয়েল ইমেজের ক্ষেত্রে অবতল দর্পণে সাইন কনভেনশনগুলো হবে এরকম। এখানে ইউ নেগেটিভ, ভিও নেগেটিভ, এফও নেগেটিভ এবং আর নেগেটিভ। শুধুমাত্র হাইট অফ অবজেক্ট সেটা হবে পজিটিভ, কিন্তু হাইট অফ ইমেজটাও হবে নেগেটিভ। আর অসৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে অর্থাৎ 6 নাম্বার যে পজিশন বস্তুর, অর্থাৎ বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। তো সেই ক্ষেত্রে ইউ নেগেটিভ, ভি হবে পজিটিভ। যেহেতু প্রতিবিম্বটা দর্পণের পেছনে গঠিত হবে, অর্থাৎ পি থেকে ধনাত্মক অক্ষের দিকে অর্থাৎ ডান দিকে, এফ এখানে নেগেটিভ, আর নেগেটিভ, হাইট অফ অবজেক্ট এবং হাইট অফ ইমেজ দুটোই পজিটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যে ইমেজ ফরমেশনের চিত্র আমরা পড়েছি, সেই উত্তল দর্পণের ক্ষেত্রে ইমেজ ফরমেশনের চিত্র থেকে আমরা জানতে পারি যে উত্তল দর্পণে শুধুমাত্র একভাবেই প্রতিবিম্ব গঠন হতে পারে, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব গঠন হতে পারে। তো এক্ষেত্রে দেখো, ইউ শুধুমাত্র নেগেটিভ, বাকি সবগুলোই পজিটিভ। কেন ইউ নেগেটিভ? কারণ হচ্ছে ইউ পি থেকে বাম দিকে থাকবে, অর্থাৎ প্রতিফলক তলের থেকে বাম দিকে থাকবে লক্ষ্যবস্তু, আর বাকি সবগুলোই অর্থাৎ ভি, এফ, আর এগুলো সবগুলোই থাকবে ডান দিকে। সুতরাং এগুলো সবগুলো পজিটিভ এবং ইউ হচ্ছে নেগেটিভ। আর এক্ষেত্রে যেহেতু সমশীর্ষ, একটা কথা মনে রাখবে, যখনই অসৎ প্রতিবিম্ব গঠিত হবে তখনই সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে, আর সৎ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তো অবশীর্ষ মানে হচ্ছে উল্টানো আর সমশীর্ষ মানে হচ্ছে সোজা। তো এক্ষেত্রে যার জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব এবং বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ হাইট অফ অবজেক্ট এবং হাইট অফ ইমেজ দুটোই পজিটিভ হবে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন কিন্তু এই চিহ্নের উপরই নির্ভর করবে আমাদের গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে যে উত্তরগুলো আমরা পাবো সেগুলো কতটা সঠিক হচ্ছে, সেটা কিন্তু এই চিহ্নের উপরেই নির্ভর করবে। অর্থাৎ সঠিকভাবে যদি আমরা চিহ্ন ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যার যে সমাধান সেটা সঠিক আসবে না।
বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন এবং অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ। তো এক্ষেত্রে আমরা প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করব। তো দেখো এখানে একটা অবতল দর্পণের চিত্র আমি এঁকে রেখেছি। তো এখানে এই যে অবতল দর্পণের ক্ষেত্রে এখানে দেখো পি কিউ হচ্ছে একটি লক্ষ্যবস্তু বা বস্তু। এই পি কিউ এর পি থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এ বিন্দুতে আপতিত হয়েছে এবং এ থেকে সেটা যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল তাই সেটা প্রধান ফোকাস দিয়ে এসেছে, অর্থাৎ প্রতিফলিত হয়েছে এফ বিন্দু দিয়ে। আরেকটা আলোকরশ্মি দেখো বক্রতা কেন্দ্র বরাবর গেছে, অর্থাৎ সি বরাবর গেছে, এবং যেহেতু সেটা বক্রতা কেন্দ্র বরাবর গেছে সুতরাং সেটা আবার আর একই পথে ফিরে এসেছে, অর্থাৎ প্রতিফলিত একই পথেই আবার প্রতিফলিত হয়েছে। এখন এই যে এই দুটো প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এই রশ্মিটা এবং এই রশ্মিটা, এই দুটো প্রতিফলিত রশ্মি দেখো এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। তো এখানে এই যে পি কিউ এর একটি সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব আমরা পাচ্ছি আর এস। কোনো কোনো বইয়ে হয়তো এটাকে পি প্রাইম কিউ প্রাইম দেওয়া আছে বা স্মল পি কিউ দেওয়া আছে। তো আমি এখানে যাতে আলোচনার ক্ষেত্রে যাতে কোনো কনফিউশন তৈরি না হয় সেজন্য আমি এখানে এটার নাম নিয়েছি আর এস। ঠিক আছে, তোমরা চাইলে স্মল পি কিউ নিতে পারো, আবার পি প্রাইম কিউ প্রাইমও নিতে পারো। তো এখন দেখো এই ক্ষেত্রে আমরা তাহলে এই যে রাশিগুলোর মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব সেই রাশিগুলোকে আমরা এখান থেকে ডিফাইন করার চেষ্টা করি। তাহলে আমরা বলেছিলাম যে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সাধারণত আমরা সবসময় মেরু থেকে মাপি। তাহলে এখানে সাধারণভাবে আমরা বুঝতে পারছি যে বস্তু দূরত্ব, এখানে যে বস্তু দূরত্ব সেই বস্তু দূরত্ব হলো পি কিউ। ও এখানে আরেকটা ব্যাপারে একটু বলে রাখি, এখানে তাহলে মেরুটাকে তোমরা অন্য কিছু একটা নাম দিতে পারো, বা মেরুকে যদি পি নাম দাও তাহলে এটাকে অন্য কিছু একটা নাম দিতে হবে। এটাকে আমি নাম দিলাম মনে করো টি কিউ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে বস্তু দূরত্বটা হবে পি কিউ। কেন পি নাম দিলাম না বুঝতে পারছো, কারণ এখানে যেহেতু মেরুকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি, যদি মেরুকে আমরা ও দ্বারা প্রকাশ করি বা অন্য কোনো কিছু দ্বারা প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে আমরা পি ব্যবহার করতে পারতাম। তো যেহেতু আমরা মেরুকে পি দ্বারা প্রকাশ করেছি তাই আমি এখানে নামটা দিয়েছি টি কিউ। ঠিক আছে, তাহলে এই যে বস্তু দূরত্ব পি কিউ, এই বস্তু দূরত্ব পি কিউকে আমরা বলছি মাইনাস ইউ, কারণ বুঝতেই পারছো এটা মেরু থেকে বাম পাশে আছে, আমরা সাইন কনভেনশনে জেনেছি। এবং যে প্রতিবিম্ব যে দূরত্ব, এই প্রতিবিম্বের দূরত্বকে আমরা বলছি পি এস, এটাও মাইনাস ভি। এবং এখানে যে ফোকাস দূরত্ব, পি এফ মাইনাস এফ, এবং যে বক্রতা ব্যাসার্ধ, হচ্ছে পি সি, এটা হচ্ছে মাইনাস আর। তো আমরা দেখো আমরা এটা জেনে রেখেছি যে আর ইকুয়ালস টু হচ্ছে 2f, তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি মাইনাস 2f। ঠিক আছে, আচ্ছা এবার এ থেকে এই প্রধান অক্ষের উপরে আমরা যদি একটা লম্ব আঁকি, ধরো এটার নাম দিলাম আমরা এ বি। এ থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম আমরা এ বি। এখন দেখো আমরা প্রথমে টি সি কিউ এবং আর সি এস, ঠিক আছে, এই দুটো ত্রিভুজকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাবো। প্রথমত আমরা লিখব ত্রিভুজ টি সি কিউ ও ত্রিভুজ আর সি এস এ। দেখো ত্রিভুজ টি সি কিউ এবং ত্রিভুজ আর সি এস এ, এখানে এই কোণ এবং এই কোণ সমান, বিপ্রতীপ কোণ, এবং এখানে এই কোণ এবং এই কোণ সমান। কেন? কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তো তাহলে আমরা বলতে পারি
TCQ কোণ ইকুয়ালস টু বি প্রতীপ, TCQ ইকুয়ালস টু বি প্রতীপ RCS, আর বলতে পারি TQC equals to RSC equals to 90 ডিগ্রি, তাই তো? অর্থাৎ দুটি কোণ পরস্পর সমান। সুতরাং যদি ত্রিভুজের দুটি কোণ পরস্পর, দুটি ত্রিভুজের দুটি করে কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তৃতীয় কোণটি সমান হতে বাধ্য। অর্থাৎ এই দুটি ত্রিভুজ হচ্ছে কি সদৃশকোণী ত্রিভুজ, তাই তো? তো তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ TCQ ও ত্রিভুজ RCS সদৃশকোণী, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ TCQ এবং ত্রিভুজ RCS সদৃশ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাবো। সুতরাং আমি এখানে থেকে এখানে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে দেখো, সুতরাং আমরা বলতে পারি TQ বাই RS ইকুয়ালস টু আমরা বলতে পারি CQ বাই CS, ঠিক আছে? TQ বাই RS ইকুয়ালস টু আমরা বলতে পারি CQ বাই CS, ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা যদি ত্রিভুজ RFS ও ত্রিভুজ AFB নিই, এখানেও দেখো এই যে দুটো কোণ, এই দুটো কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, অর্থাৎ RFS কোণ ইকুয়ালস টু বিপ্রতীপ AFB কোণ, এবং RSF কোণ ইকুয়ালস টু ABF কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও আমরা সেম বলতে পারি। সুতরাং ত্রিভুজ RFS ও ত্রিভুজ AFB সদৃশ, ঠিক আছে? আচ্ছা, বা সদৃশকোণী। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি সুতরাং AB by RS equals to FB by FS, ঠিক আছে? তাহলে AB by RS equals to FB by FS। আচ্ছা, তো এখানে দেখো এই যে AB এবং TQ এরা তো পরস্পর সমান হবে, এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে T থেকে এই যে TA যেটা, এটা হলো প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি, তার মানে TABQ এটা হচ্ছে একটা কি আয়তক্ষেত্র। তো যেহেতু আয়তক্ষেত্র, সুতরাং এর বিপরীত সমান্তরাল বাহুগুলো পরস্পর সমান হবে, তার মানে TQ ইকুয়ালস টু আমরা বলতে পারি AB, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং AB এর জায়গায় আমরা চাইলে লিখতে পারবো TQ ইকুয়ালস টু TQ বাই RS ইকুয়ালস টু FB। এই যে FB, এই FB এর পরিবর্তে আমরা বলতে পারবো FP। কেন বলতে পারবো FP বা PF? কারণ যদি উন্মেষটা ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি, আগের প্রমাণের ক্ষেত্রে দেখেছি যে উন্মেষটা যখন ক্ষুদ্র হয়
তখন এই দুটো দূরত্বের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য থাকে না। তো এখানেও দেখো যখন উন্মেষটা ক্ষুদ্র হবে তখন বি বিন্দু এবং পি বিন্দু পরস্পর উপরিপতিত হবে, বা বি বিন্দু প্রায় পি বিন্দুর উপরেই আপতিত হবে, বা পি বিন্দুর খুব কাছাকাছি থাকবে, যে দূরত্বটা নগণ্য হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই যে এফ বি, এই এফ বি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি এফ বাই এফ এস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কারণ হিসেবে লিখব উন্মেষ ক্ষুদ্র। এই কারণ কিন্তু অবশ্যই লিখতে হবে, অবশ্যই উল্লেখ করতে হবে। উন্মেষ ক্ষুদ্রতায়, যেহেতু উন্মেষ ক্ষুদ্র তাই আমরা বলতে পারি FP equals to PF। ঠিক আছে, তো তোমরা এই অবধি লিখে নাও। এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব এবং এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। দেখো 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো CQ বাই CS ইকুয়ালস টু PF বাই FS। কেন? কারণ দেখো 1 নং এবং 2 নং উভয় সমীকরণের বাম পক্ষটা একই আছে, সুতরাং ডান পক্ষের রাশিগুলোকে আমরা পরস্পরের সমান লিখতে পারি। তো এখন দেখো এই যে CQ, এই যে CQ দূরত্বটা, এই CQ দূরত্বটাকে আমরা চাইলে লিখতে পারি PQ মাইনাস PC, তাই তো? তাহলে এই যে CQ দূরত্বটা, এই CQ দূরত্বটাকে আমরা লিখতে পারি PQ মাইনাস PC, আর এই যে CS দূরত্বটা, এই CS দূরত্বটাকে আমরা লিখতে পারি PC মাইনাস PS ইকুয়ালস টু PF দূরত্বটা এখানে আমরা সরাসরি মান আছে যেহেতু, তাই PF কে PFই রেখে দেব। আর FS যে দূরত্বটা, এই FS দূরত্বটাকে আমরা লিখতে পারি PS মাইনাস PF, PS মাইনাস PFটাই হচ্ছে FS। তাহলে এবার আমরা এখানে মান বসাবো, প্রত্যেকটা রাশির যে মান আমরা এখানে লিখে রেখেছি সেই অনুযায়ী আমরা এখানে মান বসাবো। তাহলে সেই অনুযায়ী মান বসালে এর পরের লাইনে এখানে আমরা লিখতে পারবো, বা দেখো PQ মানে হচ্ছে বস্তু দূরত্ব অর্থাৎ মাইনাস ইউ, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ইউ মাইনাস PC হচ্ছে এখানে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা R লিখতে পারি বা 2F লিখতে পারি। তো এখানে যেহেতু দেখো এই যে বস্তু দূরত্ব হচ্ছে ইউ, প্রতিবিম্বের দূরত্ব V এবং ফোকাস দূরত্ব হচ্ছে F, সুতরাং আমরা এখানে R না লিখে এখানে আমরা মাইনাস 2F লিখব। তাহলে বা ইউ মাইনাস 2F ডিভাইডেড বাই আবার PC হচ্ছে মাইনাস 2F মাইনাস PS মাইনাস V ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারবো PF অর্থাৎ মাইনাস F PS মাইনাস V মাইনাস PF অর্থাৎ মাইনাস F। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ইউ প্লাস 2F মাইনাস 2F প্লাস V ইকুয়ালস টু মাইনাস F বাই মাইনাস V প্লাস F, বা যদি আমরা এটাকে ক্রস গুণন করি তাহলে আমরা পাবো 2F মাইনাস ইউ ইন্টু F মাইনাস V ইকুয়ালস টু মাইনাস F ইন্টু V মাইনাস 2F, বা দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2F স্কোয়ার মাইনাস UF
minus 2vf plus uv equals to minus vf plus 2f স্কয়ার। বা সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, সবগুলো রাশিকে যদি আমরা এক পাশে কনভার্ট করে নিই, তাহলে কি পাবো দেখা যাক। এখানে আমরা ইউভিটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে মাইনাস ভিএফ প্লাস 2f স্কয়ার মাইনাস 2f স্কয়ার প্লাস ইউএফ প্লাস 2vf বা ইউভি ইকুয়ালস টু আমরা পাবো, দেখো এখানে 2f স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমরা পাবো ইউএফ প্লাস ভিএফ। এবার এই যে টোটাল সমীকরণটা অর্থাৎ ইউভি ইকুয়ালস টু ইউএফ প্লাস ভিএফ, এই সমীকরণের প্রত্যেকটি পদকে যদি আমরা ইউভিএফ দ্বারা ভাগ করে দিই, যদি আমরা এখানে প্রত্যেকটা পদকে ইউভিএফ দ্বারা ভাগ করে দিই, ইউভিএফ দ্বারা, এখানেও আমরা পেলাম ইউএফ বাই ইউভিএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ, তাহলে সুতরাং আমরা এখানে পেয়ে যাব 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক, ঠিক আছে। বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, এক্ষেত্রে আমরা এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। আগে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করেছি। এখন দেখো উত্তল দর্পণের একটি চিত্র এখানে আমি এঁকে রেখেছি। বারবার বলছি তোমাদেরকে যে এই চিত্রগুলো আমি ফ্রি হ্যান্ড আঁকছি, কিন্তু তোমরা অবশ্যই এগুলো বাড়িতে আঁকার সময় জ্যামিতি বক্স নিয়ে বা জিওমেট্রিক্যাল বক্সের সাহায্যে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের চিত্রটা আরও অনেক সুন্দর আসবে। তো এখন দেখো এখানেও একই রকম, যে এই টিকিউ হচ্ছে একটি বস্তু, এই টিকিউ এর টি বিন্দু থেকে একটি আলোক রশ্মি চলে গেল কোথায়, এ বিন্দুতে। এম প্রাইম হলো একটি উত্তল দর্পণ। তাহলে এই বিন্দুতে যে আলোক রশ্মিটা এসে পড়েছে সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি। তাহলে এটা এমনভাবে প্রতিফলিত হবে যেন এটা মনে হয় যে কোন বিন্দু থেকে আসছে, ফোকাস বিন্দু থেকে আসছে। এবং আরেকটি আলোক রশ্মি দেখো, যেটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী, অর্থাৎ বক্রতা কেন্দ্রের দিকে যাচ্ছিল। অর্থাৎ যদি এখানে দর্পণের যে প্রতিফলক তল বা বিভেদ তল, এই তলটা যদি না থাকতো তাহলে এই আলোক রশ্মিটা সোজাসুজি চলে যেত কোথায়, বক্রতা কেন্দ্রে। তো এই বক্রতা কেন্দ্রগামী যে আলোক রশ্মি সেটা আবার একই পথে প্রতিফলিত হবে। তো তাহলে এই দুটো প্রতিফলিত রশ্মি দেখো এরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে সেই বিন্দু। তাহলে এই বিন্দুতে আমি যদি একটা রেখা টানি, তাহলে এটাই হলো আমাদের আরএস, অর্থাৎ টিকিউ এর একটি অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ, তাই তো। তো তাহলে এখন বুঝতে পারছো যে এখানে আরএসটাই হলো টিকিউ এর প্রতিবিম্ব। এবার একই রকমভাবে এ থেকে আচ্ছা, আগে আমরা এখানে এই দূরত্বগুলো যেগুলো আমরা নির্ণয় করব সেগুলোকে আমরা ডিফাইন করার চেষ্টা করি, সেগুলোকে আগে আমরা ডিফাইন করে নিই। তো তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি আমরা। এখানে বস্তু দূরত্ব পাচ্ছি, বস্তুর যে দূরত্ব, এই বস্তু দূরত্ব হচ্ছে পিকিউ হলো মাইনাস ইউ। এখানে যে প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব, আমরা পাবো পিএস, এটা প্লাস ভি। ফোকাস দূরত্ব পাবো পিএফ ইকুয়ালস টু প্লাস এফ, এবং
বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা বলছি পিসি, এই বক্রতা ব্যাসার্ধ হচ্ছে প্লাস আর ইকুয়ালস টু প্লাস 2f। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রাশিমালা, এখানে যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানেও একই রকমভাবে প্রথম ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ নেব, একটা হচ্ছে TCQ আর একটা হচ্ছে RCS। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজ TCQ ও ত্রিভুজ RCS এ দেখতেই পাচ্ছ সি কোণটা উভয়ের কমন, অর্থাৎ দুটো ত্রিভুজেরই কমন কোণ সি কোণটা, অর্থাৎ সাধারণ কোণ আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে TCQ ইকুয়ালস টু কোণ RCS এবং TQC ইকুয়ালস টু RSC কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটি ত্রিভুজের দুটি করে কোণ পরস্পরের সমান হয়ে গেল, তার মানে ত্রিভুজ দুটি হলো কি সদৃশকোণী। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং ত্রিভুজ TCQ ও ত্রিভুজ RCS সদৃশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ TCQ এবং ত্রিভুজ RCS যেহেতু সদৃশ, সুতরাং আমরা বলতে পারি TQ বাই RS ইকুয়ালস টু CQ বাই CS। TQ বাই RS ইকুয়ালস টু CQ বাই CS, এটাকে আমরা বলবো 1 নং সমীকরণ। আচ্ছা, এবার দেখো এ বিন্দু থেকে আমি যদি একটা লম্ব আঁকি, এ বিন্দু থেকে যদি আমি একটা লম্ব আঁকি, যেটার আমি নাম দিচ্ছি AB। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখন আমরা যদি ত্রিভুজ AFB, ত্রিভুজ AFB ও ত্রিভুজ RFS নিই, RFS, তাহলে ত্রিভুজ AFB এবং ত্রিভুজ RFS এ দেখো এখানেও এই যে AFB কোণ এবং RFS কোণ উভয় কোণই হচ্ছে F কোণ, অর্থাৎ এই দুটো কোণ হচ্ছে কমন, সরি এই একটা কোণ, হ্যাঁ এই দুটো কোণের মধ্যে মানে F কোণটা হচ্ছে কমন দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ কোণ। আর এখান থেকে আমরা বলতে পারি ABF কোণ ইকুয়ালস টু RSF কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং একই রকমভাবে এক্ষেত্রেও আমরা বলবো ত্রিভুজ AFB ও ত্রিভুজ RFS সদৃশ বা সদৃশকোণী। সুতরাং এখান থেকে আমরা পাবো AB বাই RS ইকুয়ালস টু BF বাই SF। তাহলে দেখো আবার আগের মতো TABQ এটি একটি আয়তক্ষেত্র তৈরি করছে, সুতরাং TQ এবং AB হলো
একই আয়তক্ষেত্রের দুই বিপরীত সমান্তরাল বাহু, সুতরাং টি কিউ এবং এ বি পরস্পর সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টি কিউ বাই আর এস ইকুয়ালস টু, আবার এখানেও একই ব্যাপার, উন্মেষ ক্ষুদ্র হলে বি বিন্দু এবং পি বিন্দু পরস্পর সমাপতিত হবে, অর্থাৎ বি বিন্দু পি বিন্দুর খুব কাছাকাছি হবে বা প্রায় পি বিন্দুর উপরে এসে পড়বে। সুতরাং এক্ষেত্রে আমরা এই যে বিএফ দূরত্বটাকে বলতে পারবো পিএফ ডিভাইডেড বাই এস এফ। এখানে আমরা লিখে দেব উন্মেষ ক্ষুদ্র বলে আমরা এখানে লিখব উন্মেষ ক্ষুদ্র বলে বিএফ ইকুয়ালস টু পিএফ। ঠিক আছে, এবং এটাকে আমরা দেব 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা বলতে পারি সি কিউ বাই সি এস ইকুয়ালস টু পিএফ বাই এস এফ, কারণ 1 নং এবং 2 নং সমীকরণ উভয়েরই যে বাম পক্ষ, সেই বাম পক্ষে আছে দেখো টি কিউ বাই আর এস, অর্থাৎ অনুপাতটা একই আছে, সুতরাং ডান পক্ষটাকে আমরা সমান বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে সি কিউ, এই সি কিউর ক্ষেত্রে আমরা বলতে পারি সি কিউকে বলতে পারি পিসি প্লাস পি কিউ, পিসি প্লাস পি কিউ, এবং সিএস, এই সিএসকে আমরা বলতে পারি পিসি মাইনাস পিএস, পিসি মাইনাস পিএস ইকুয়ালস টু পিএফ যেমন আছে তেমনই থাক, যেহেতু পিএফ এর মানটা আমরা সরাসরি জানি। আর এসএফ যেটা, এই এসএফকে আমরা বলতে পারি পিএফ মাইনাস পিএস, পিএফ মাইনাস পিএস। তাহলে এখানে এবার আমরা যদি মানগুলো বসাই, দেখো এখান থেকে আমরা পাবো পিসি, পিসি অর্থাৎ হচ্ছে 2f প্লাস 2f, তাহলে প্লাস 2f প্লাস পিকিউ, পিকিউ অর্থ হলো মাইনাস ইউ, তাহলে প্লাস 2f প্লাস মাইনাস ইউ, আর নিচে হচ্ছে আবার পিসি অর্থাৎ প্লাস 2f মাইনাস পিএস অর্থাৎ হচ্ছে প্লাস ভি ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো পিএফ, পিএফ হচ্ছে প্লাস এফ ডিভাইডেড বাই পিএফ আবার প্লাস এফ মাইনাস পিএস অর্থাৎ প্লাস ভি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2f মাইনাস ইউ ডিভাইডেড বাই 2f মাইনাস ভি ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস ভি, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণন করি, তাহলে 2f মাইনাস ইউ ইন্টু এফ মাইনাস ভি ইকুয়ালস টু আমরা পাবো এফ ইন্টু 2f মাইনাস ভি, তাহলে এখান থেকে পাবো 2f স্কোয়ার মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস ইউভি ইকুয়ালস টু 2f স্কোয়ার মাইনাস ভিএফ। তাহলে আগের মতো আমরা ইউভিকে রেখে বাকি সবগুলো রাশিকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে পাবো ইউভি ইকুয়ালস টু 2f স্কোয়ার মাইনাস ভিএফ মাইনাস 2f স্কোয়ার প্লাস ইউএফ প্লাস 2vf। তাহলে এখান থেকে 2f স্কোয়ার এবং 2f স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো ইউভি ইকুয়ালস টু ইউএফ প্লাস ভিএফ। তাহলে এই প্রত্যেকটা রাশিকে যদি আমরা ইউভিএফ দ্বারা ভাগ করি, ইকুয়ালস টু ইউএফ বাই ইউভিএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ, তাহলে সুতরাং আমরা পেয়ে যাব 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u।
তাহলে দেখো এই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, অর্থাৎ বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দুটো দর্পণের ক্ষেত্রেই, অর্থাৎ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রেই আমরা এই দুটো সমীকরণকে প্রতিষ্ঠা করলাম। দেখো উভয় দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রে আমরা সমীকরণের রূপটা একই পেয়েছি, অর্থাৎ 1/f = 1/v + 1/u। এখন এই যে 1/v এবং 1/u এই দুটো রাশির মধ্যে যদি আমরা এই দুটো রাশিকে নিয়ে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ 1/v বনাম 1/u লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রটা হবে সরল রেখা। আর আমরা যদি v বনাম u এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে এই v বনাম u এর লেখচিত্রটা হবে আয়তাকার পরাবৃত্ত। অনুবন্ধী ফোকাস যুগল বা কনজুগেট ফোকাস অর পয়েন্টস। তো এখানে এই অনুবন্ধী ফোকাস যুগল বলতে আমরা কি বুঝি? দেখো আমরা এইমাত্র যে সমীকরণটা পেলাম, অর্থাৎ এই যে 1/f = 1/v + 1/u আমরা পেলাম। তো এর মধ্যে দেখো এই যে v হচ্ছে আমাদের কি প্রতিবিম্বের অবস্থান এবং u হচ্ছে বস্তুর অবস্থান। তো আমরা প্রথম পার্টে যে আলোচনা করেছিলাম যে বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্বের ভিন্ন ভিন্ন অবস্থান। তো দেখো সেখানে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম। সেই সম্পর্কটা হলো এরকম যে বস্তু যদি, আমি অবতলের ক্ষেত্রে বলছি, তো দেখো বস্তুকে যদি আমি অসীম থেকে ক্রমশ প্রতিফলক তলের দিকে এগিয়ে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রতিবিম্বের অবস্থানটা ক্রমশ প্রতিফলক তল থেকে অসীমের দিকে সরে যাচ্ছিল, তাই তো? এবং আমরা মনে রাখার একটা সহজ উপায় হিসেবে আমরা ওখানে একটা সূত্রের কথা বলেছিলাম। একটা হচ্ছে বস্তুর অবস্থান যদি n হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে 6 - n, এবং nকে আমরা কতগুলো অবস্থান দ্বারা বা কতগুলো সংখ্যা দ্বারা ডিনোট করেছিলাম। তো ঠিক একই রকমভাবে এখানেও ব্যাপারটা কি হচ্ছে, দেখো এই যে v এবং u এই দুটো অবস্থান কিন্তু পরস্পর কি বলবো, পরিবর্তনযোগ্য, ঠিক আছে? অর্থাৎ একটা ক্ষেত্রে যদি আমরা দর্পণটাকে স্থির রাখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বস্তুর দূরত্বের জন্য বা বস্তুর অবস্থানের জন্য আমরা প্রতিবিম্বের যে অবস্থানটা পেয়েছি, এখন আমরা যদি উল্টো করে দিই, অর্থাৎ ওই প্রতিবিম্বের ওই অবস্থানে যদি আমরা বস্তুকে নিয়ে যাই, তাহলে বস্তু যেখানে ছিল আগের ক্ষেত্রে, এখন সেই ক্ষেত্রে সেই জায়গায় প্রতিবিম্বটা কি হবে, তৈরি হবে, ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে কি, দেখো যে দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই দুটি বিন্দুকে আমরা বলতে পারি ওই দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল, বা এটাকে আমরা বলতে পারি অনুবন্ধী বিন্দু যুগল, ঠিক আছে? তার মানে এখানে আমরা যেটা বলতে চাইলাম সেটা হলো এই যে ইউ এর অবস্থানে যদি, অর্থাৎ ভি এর অবস্থানে যদি আমি ইউকে নিয়ে আসি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বা একটা সাধারণ ক্ষেত্রে বস্তুকে যে বিন্দুতে রেখে প্রতিবিম্ব যে বিন্দুতে আমরা পাবো, এবার আমরা যদি অবস্থানটাকে উল্টো করে দিই, অর্থাৎ প্রতিবিম্বের অবস্থান যেখানে আমরা পেয়েছি সেখানে যদি আমরা বস্তুকে নিয়ে যাই, তাহলে বস্তু আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে আমরা নতুন প্রতিবিম্বটা পাবো, ঠিক আছে? তো এই জন্য এই ধরনের বিন্দুকে বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল বা কনজুগেট ফোকাস পয়েন্টস। আলোর প্রতিফলন সংক্রান্ত নিউটনের সমীকরণ, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো আমরা কি করব, ইতিমধ্যে আমরা আগে যে আলোচনাগুলো করেছি বা যে প্রমাণগুলো করেছি, সেক্ষেত্রে আমরা বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের যে দূরত্ব বা বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানকে আমরা দর্পণের যে মূলবিন্দু অর্থাৎ মেরু, সেই মেরু থেকে বিবেচনা করেছি বা মেরু থেকে আমরা এই দূরত্বগুলোকে মেপেছি। তো এখন আমরা এই যে দূরত্বগুলো, অর্থাৎ বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের যে দূরত্ব বা বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান, এগুলোকে আমরা প্রধান ফোকাসের সাপেক্ষে বা ফোকাস বিন্দুর সাপেক্ষে পরিমাপ করব বা প্রকাশ করব, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো আমাদের আগে যেটা ছিল বস্তু দূরত্ব অর্থাৎ পি কিউ,
এই বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছিলাম। এক্ষেত্রে আমরা চিহ্নে ব্যবহার করব না, এক্ষেত্রে আমরা চিহ্নের ব্যাপারটা আনবো না। তো এখানে আমরা একটা তুলনামূলক আলোচনা করব। তো এখানে দেখো এই ক্ষেত্রে আমরা বলবো যে এফ কিউ যেটা, এই এফ কিউকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। এফ কিউকে প্রকাশ করব এফ মানে এক্স দ্বারা। তো আগে আমাদের যে প্রতিবিম্বের যে দূরত্ব ছিল সেটা ছিল পিএস, এই পিএসকে আমরা ভি দ্বারা প্রকাশ করছিলাম। তো এখন আমরা এটাকে এই যে এফএস, এই এফএসকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। আর আমাদের আগের যে দূরত্বগুলো ছিল, অর্থাৎ যেটা ছিল আমাদের পিএফ, পিএফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, সেই পিএফই আছে। আর যেটা ছিল পিসি, সেই পিসিটাও একই আছে, অর্থাৎ সেটা ছিল আমাদের আর বা 2F দূরত্ব। তো দেখো এখানে যে এফ কিউ দূরত্ব, এই যে এফ কিউ দূরত্ব, এই এফ কিউ দূরত্বকে আমরা কি লিখতে পারি? দেখো এই এফ কিউ দূরত্বকে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস পিএফ, তাই তো? অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ইউ মাইনাস এফ। ঠিক একই রকমভাবে এখানে যে এফ এস দূরত্ব, এই এফ এস দূরত্বকে আমরা লিখতে পারি পিএস মাইনাস পিএফ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস এফ। ঠিক আছে? তো এখন আমরা যে সমীকরণটা জানি সেই সমীকরণটা হলো 1/f = 1/v প্লাস 1/u, বা 1/f = uv, এটাকে আমরা লিখতে পারি u প্লাস ভি, বা uv = আমরা লিখতে পারি uf প্লাস vf। ঠিক আছে? তো এখন বা এই যে ইউএফ এবং ভিএফ, এই ইউএফ এবং ভিএফকে যদি আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ হবে আমাদের 0, বা এখান থেকে আমরা পাবো ইউএফ মাইনাস ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ। এবার আমরা উভয় পক্ষে একটা রাশি আনছি, সেটা হচ্ছে এফ স্কোয়ার। ঠিক আছে? তো এই যদি এফ স্কোয়ার যদি আমরা আনি, তাহলে এবার আমরা পাবো এখান থেকে আমরা যদি ইউ কমন নিই তাহলে পাবো ভি মাইনাস এফ, আর এখান থেকে যদি মাইনাস এফ কমন নিই তাহলে পাবো ভি মাইনাস এফ = এফ স্কোয়ার, বা এখান থেকে পাবো ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ = এফ স্কোয়ার। তাহলে সুতরাং দেখো আমরা ইউ মাইনাস এফ = x এবং ভি মাইনাস এফ = y প্রমাণ করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি xy = এফ স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা বলছি নিউটনের সমীকরণ। আচ্ছা, এক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টদের যেটা ভুল হয় সেটা হলো, দেখো এখানে যখনই তুমি ইউভি = ইউএফ প্লাস ভিএফ পাবে, তুমি যদি ইউভিকে ওই পাশে নিয়ে যাও তাহলে কিন্তু তোমার সমীকরণটা বা তোমার যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। ঠিক আছে? সবসময় এটা মাথায় রাখবে, আমরা এই যে সমীকরণটাকে এমনভাবে প্রতিষ্ঠা করব বা এমনভাবে ধাপে ধাপে এগোবো যাতে যেখান থেকে আমি সহজে এই যে ইউ মাইনাস এফ এবং ভি মাইনাস এফ এই দুটো রাশিকে যাতে আমি সহজে নিয়ে আসতে পারি। ঠিক আছে? এবং এখানে এই যে এফ স্কোয়ার, কেন এখানে আমরা এফ স্কোয়ার আনলাম, তো এখানে এই এফ স্কোয়ার আনারও কিন্তু উদ্দেশ্য একই, যাতে আমরা সহজে এই যে ইউ মাইনাস এফ এবং ভি মাইনাস এফ এই দুটো রাশিকে যাতে আমরা আনতে পারি, তাহলে আমরা এই দুটো রাশিকে এক্স এবং ওয়াই দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে এটাই হলো আমাদের নিউটনের সমীকরণ, যেখানে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বকে মেরুর পরিবর্তে প্রধান ফোকাস থেকে বা ফোকাস বিন্দু থেকে পরিমাপ করা হচ্ছে।
রৈখিক বিবর্ধন, লিনিয়ার অর ল্যাটারাল ম্যাগনিফিকেশন। তো প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে দ্বিতীয় এই পার্টে আমরা এইটা সম্পর্কে বিশদ আলোচনা করব, সেখানে শুধুমাত্র আমি সূত্রটা উল্লেখ করেছিলাম। তো দেখো, এই যে রৈখিক বিবর্ধন, এই রৈখিক বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এবং আমরা বলেছিলাম যে রৈখিক বিবর্ধন ইকুয়ালস টু হচ্ছে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে। তো এখন দেখো, এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রতিবিম্ব পাই, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এক ধরনেরই প্রতিবিম্ব পাই, এবং সেটা হলো অসৎ প্রতিবিম্ব। তো এই অবতল দর্পণের যে দুই ধরনের প্রতিবিম্ব পাই, সেই দুই ধরনের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এবং উত্তল দর্পণের যে প্রতিবিম্ব গঠন, এই ক্ষেত্রে আমরা এই রৈখিক বিবর্ধনের রাশিমালা প্রতিষ্ঠা করব, বা রৈখিক বিবর্ধনের রাশিমালাটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে। তো প্রথমে আসি আমরা অবতল দর্পণে সৎবিম্ব গঠনের ক্ষেত্রে। তাহলে অবতল দর্পণে সৎবিম্ব গঠনের ক্ষেত্রে দেখো, এখানে আমরা একটা সাধারণ একটা চিত্র আঁকছি, একটা সরল রেখাচিত্র, আলোক চিত্র। তো এখানে দেখো, এটা যদি আমার লক্ষ্যবস্তু হয় এবং এটা যদি আমার মেরু হয়, তাহলে সহজে আঁকার জন্য আমরা বলছি কি, এখান থেকে একটা আলোক রশ্মি যদি এই মেরু বরাবর গিয়ে পড়ে, তাহলে দেখো এখান থেকে একটা আলোক রশ্মি যদি এই মেরু বরাবর গিয়ে পড়ে, তাহলে এই বিন্দু থেকে যে আলোক রশ্মিটা যাবে, বা এই পি বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব আঁকি, সেই অভিলম্বটাই হবে আমাদের কি প্রধান অক্ষ। কেন? কারণ হচ্ছে এই প্রধান অক্ষের উপরেই কিন্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাস অবস্থিত, তাই তো? বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দু যেহেতু এই প্রধান অক্ষের উপরে অবস্থিত, তাহলে পি বিন্দুতে আমি যদি একটি অবিলম্ব আঁকি, তাহলে এই প্রধান অক্ষটাই হবে আমাদের সেই অভিলম্ব। তাহলে এখানে স্বাভাবিকভাবে এইখানে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে আমার আপতন কোণ আই। তাহলে এটা সমান করে আমি যদি আরেকটা কোণ আঁকি, তাহলে আমি এখানে কি পাবো? প্রতিফলিত রশ্মি পাবো। এটা সমান করে আমরা যদি আরেকটা কোণ আঁকি, তাহলে আমরা এখানে প্রতিফলিত রশ্মিটা পেয়ে যাব। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই আমাদের প্রতিবিম্ব, এটা এই বিন্দুতে গঠিত হবে। তাহলে এক্ষেত্রে দেখো, এখানে বস্তুর যে দূরত্ব, এটাকে নাম দাও, এটাকে টিকিউ নাম দাও। আমরা আগের আলোচনাগুলোর ক্ষেত্রে যেহেতু টিকিউ নাম এবং আরএস নাম দিয়েছি, এক্ষেত্রে আমরা একই নাম দিলাম। তাহলে এখানে যে বস্তু দূরত্ব হচ্ছে পিকিউ ইকুয়ালস টু, এখানে আমরা চিহ্ন ব্যবহার করব, তাহলে এটা পাবো মাইনাস ইউ, এবং যে প্রতিবিম্বের দূরত্ব পিএস, এটা পাবো আমরা মাইনাস ভি। এবং এখানে যে প্রতিবিম্বের যে উচ্চতা, বস্তুর যে উচ্চতা অর্থাৎ টিকিউ, এটা হচ্ছে আমাদের প্লাস এইচ ও, এবং প্রতিবিম্বের যে উচ্চতা অর্থাৎ আরএস, এটা হচ্ছে মাইনাস এইচ আই, তাই তো? তাহলে এখন দেখো, আমি যদি এখানে দুটো ত্রিভুজ কল্পনা করি, একটা হচ্ছে টি পি কিউ ও ত্রিভুজ আর পি এস, তাহলে দেখো এই দুটি ত্রিভুজ কিন্তু হবে কি সদৃশ্যকোণী ত্রিভুজ, তাই তো? কেন সদৃশ্যকোণী হবে? কারণ এখানে আমরা বলেছি এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পরের সমান আমাদের প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমরা পাবো টি পি কিউ কোণ ইকুয়ালস টু হচ্ছে আর পি এস কোণ, এবং টি কিউ পি কোণ ইকুয়ালস টু হচ্ছে আর এস পি কোণ, যেহেতু এরা 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা পাবো সদৃশ বা সদৃশ্যকোণী। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টি কিউ বাই আর এস ইকুয়ালস টু পি কিউ বাই
পিএস। তাহলে এবার আমরা যদি এখানে এই মানগুলো বসাই তাহলে কি পাবো, এখানে আমরা পাবো HO ডিভাইডেড বাই মাইনাস HI ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো মাইনাস ইউ ডিভাইডেড বাই মাইনাস ভি। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস HI বাই HO ইকুয়ালস টু ভি বাই ইউ। সুতরাং M ইকুয়ালস টু HI বাই HO ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এই হলো আমাদের সম্পর্ক। অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা যদি এই সম্পর্কটা দেখি তাহলে দেখো, এটা একটা অবতল দর্পণ, এটা হলো প্রধান অক্ষ MP M প্রাইম। এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব কখন গঠিত হবে, যখন লক্ষ্যবস্তু থাকবে বা বস্তুর অবস্থানটা হবে মেরু এবং ফোকাসের মধ্যে, তাই তো, অর্থাৎ 6 নাম্বার যে পজিশনটা আমরা দেখেছিলাম। তাহলে এখানে দেখো একই রকমভাবে আমরা যদি একটা আলোক রশ্মি যেটা সি বিন্দুগামী বা বিন্দুগামী বক্রতা কেন্দ্র বিন্দুগামী, তাহলে এই আলোক রশ্মিটা আবার একই পথে ফিরে যাবে, অর্থাৎ এটাকে এদিকে আবার বর্ধিত করতে হবে প্রতিফলিত রশ্মিটাকে। তাহলে এখন এই রশ্মিটাকে এইদিকে আমরা বর্ধিত করব। আরেকটা আলোক রশ্মি যদি আগের মতো করে আমি এখানে আঁকি, যে পি বিন্দুতে এসে পড়লো, তাহলে একই রকমভাবে আমরা এখানে একটা প্রতিফলিত রশ্মি পাবো যদি এটা আপতন কোণ হয় এবং এটা যদি প্রতিফলন কোণ হয়। তাহলে এই রশ্মিটাকেও যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা এইখানে একটা প্রতিবিম্ব পাবো এই বস্তুটার, তাই তো। তাহলে দেখো এই চিত্রগুলো অবশ্যই তোমরা জ্যামিতি বক্সের সাহায্যে আঁকবে, তাহলে তোমাদের চিত্রগুলো আরও সুন্দর হবে এবং আরও অ্যাকুরেট হবে। এখানে আমি ফ্রি হ্যান্ড চিত্র আঁকছি বলে এখানে কোনো কোনো আলোক রশ্মি হয়তো সামান্য একটু বেঁকে যাচ্ছে, তো এটা আমি বোঝার জন্য আঁকছি শুধু। দেখো তাহলে এখানে আমরা যে TQ পাচ্ছি বস্তু এবং তার জন্য যে প্রতিবিম্বটা আমরা পাচ্ছি সেই প্রতিবিম্বটা হচ্ছে RS, ঠিক আছে। দেখো এখানে আমরা পাবো বস্তুর দূরত্ব PQ ইকুয়ালস টু মাইনাস ইউ এবং প্রতিবিম্বের যে দূরত্ব সেটা হবে PS ইকুয়ালস টু প্লাস ভি। এখানে যেটা বস্তুর উচ্চতা অর্থাৎ TQ ইকুয়ালস টু প্লাস HO এবং যে প্রতিবিম্বের উচ্চতা RS ইকুয়ালস টু হচ্ছে প্লাস HI, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি একই রকমভাবে। এখানে দেখো এই যে TPQ এবং RPS এই দুটো ত্রিভুজ পরস্পরের কি হবে, এই দুটো ত্রিভুজ পরস্পরের সদৃশকোণী হবে। কেন, কারণ হচ্ছে এখানে দেখো এই কোণটা এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এখানে এই কোণ এবং এই কোণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। সুতরাং এবং যেহেতু এটা প্রতিফলন কোণ এবং এটা আপতন কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে TPQ কোণ ইকুয়ালস টু হচ্ছে RPS কোণ। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ আগের মতো। তাহলে এক্ষেত্রেও আমরা বলবো ত্রিভুজ TPQ ও ত্রিভুজ RPS সদৃশ। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি TQ বাই RS ইকুয়ালস টু
পি কিউ বাই পিএস বা টি কিউ আমরা পাবো এইচ ও ডিভাইডেড বাই এইচ আই, যেহেতু দুটোই পজিটিভ, আর এক্ষেত্রে পাবো মাইনাস ইউ বাই প্লাস ভি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। উত্তল দর্পণে অসৎবিম্ব গঠনের ক্ষেত্রে এই সম্পর্কটা যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো। এখানে টি থেকে একটি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী, সেটা আবার একই পথে ফিরে আসলো। আর একটা আলোক রশ্মি আমরা দেখালাম যে যেটা পি বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে আপতন কোণ আই এবং এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। এবার এই দুটো প্রতিফলিত রশ্মিকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তাহলে আমরা এখানে আর এস একটি কী পাচ্ছি, অসৎ প্রতিবিম্ব পাচ্ছি। তো এক্ষেত্রে যে বস্তু দূরত্ব, এক্ষেত্রে বস্তু দূরত্ব হবে পি কিউ ইকুয়ালস টু মাইনাস ইউ, প্রতিবিম্বের দূরত্ব হবে পি এস ইকুয়ালস টু প্লাস ভি। প্রতিবিম্বে বস্তুর যে উচ্চতা, সেই বস্তুর উচ্চতা টি কিউ ইকুয়ালস টু প্লাস এইচ ও, এবং প্রতিবিম্বের যে উচ্চতা আর এস ইকুয়ালস টু হবে প্লাস এইচ আই। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমরা বলতে পারবো এখানে টি পি কিউ ত্রিভুজ এবং আর পি এস পরস্পর সদৃশ্য হবে। কেন? কারণ এখানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এখানে এই কোণ এবং এই কোণ বিপ্রতীপ কোণ, এবং যেহেতু আর কোণ আই কোণের সমান, সুতরাং আই কোণ এই কোণের সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো টি কিউ বাই আর এস ইকুয়ালস টু পি কিউ বাই পিএস। তাহলে এখান থেকে বলতে পারবো যে প্লাস এইচ ও বাই প্লাস এইচ আই ইকুয়ালস টু মাইনাস ইউ বাই প্লাস ভি। সুতরাং এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখো প্রতিটি ক্ষেত্রেই আমরা একটাই সমীকরণ পাচ্ছি, এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। রৈখিক বিবর্ধন, ফোকাস দূরত্ব ও বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন অফ ম্যাগনিফিকেশন উইথ ফোকাল লেন্থ অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স। তো দেখো আমাদের যে সমীকরণটা আমরা জানি, অর্থাৎ 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। তো এই সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা ইউ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো, ইউ বাই এফ ইকুয়ালস টু আমরা পাবো ইউ বাই ভি প্লাস ইউ বাই ইউ, অর্থাৎ ইউ দ্বারা গুণ করে। তাহলে এখান থেকে আমরা পাবো ইউ বাই এফ ইকুয়ালস টু ইউ বাই ভি প্লাস 1 বা ইউ বাই এফ মাইনাস 1 ইকুয়ালস টু ইউ বাই ভি, বা এখান থেকে আমরা লিখতে পারি ইউ মাইনাস এফ ইকুয়ালস টু ইউ বাই ভি, বা এটাকে যদি আমরা ভি বাই ইউ লিখি তাহলে এখানে এটা এসে যাবে এফ বাই ইউ মাইনাস এফ, বা মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এফ বাই এফ মাইনাস ইউ। যেহেতু এখানে মাইনাস এনেছি তাহলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই সুতরাং এটাই হচ্ছে আমার এম, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে এফ বাই এফ মাইনাস ইউ। তাহলে এই হলো আমাদের সম্পর্ক। রৈখিক বিবর্ধন, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন অফ ম্যাগনিফিকেশন উইথ ফোকাল লেন্থ অ্যান্ড ইমেজ ডিস্টেন্স। এই ক্ষেত্রে দেখো আমাদের যে জানা সমীকরণ 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u,
এখন এই সমীকরণকে আমরা যদি ভি দ্বারা গুণ করি তাহলে পাবো ভি বাই এফ ইকুয়ালস টু ভি বাই ভি প্লাস ভি বাই ইউ, ভি দ্বারা গুণ করে, বা ভি বাই এফ ইকুয়ালস টু পাবো আমরা 1 প্লাস ভি বাই ইউ, বা ভি বাই এফ মাইনাস 1 ইকুয়ালস টু ভি বাই ইউ, বা এখান থেকে আমরা পাবো ভি মাইনাস এফ বাই এফ ইকুয়ালস টু ভি বাই ইউ, বা মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এফ মাইনাস ভি বাই এফ। সুতরাং এম ইকুয়ালস টু এফ মাইনাস ভি বাই এফ। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সম্পর্ক। ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। তো এই এরিয়াল ম্যাগনিফিকেশনটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা সহজ চিত্র আঁকার চেষ্টা করেছি। তো দেখো এই যে ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন, এটা কি? এখানে বলা হচ্ছে যে কোনো একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপরে লম্বভাবে থাকা কোনো একটা তল, তো তার যে প্রতিবিম্বটা গঠিত হবে, তা আমি এখানে আলোচনার সুবিধার্থে উত্তল দর্পণকে দেখিয়েছি, কারণ আমরা জানি উত্তল দর্পণে সবসময় কি হয়, আকারে ক্ষুদ্র অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তো এক্ষেত্রে দেখো যে আমি এখানে একটা তল দেখিয়েছি, আমি ধরে নিলাম যে এই যে তল, যেটা আমাদের বস্তু, সেই তলের এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে প্রস্থ বি। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখো এখানে এই দৈর্ঘ্যের একবার রৈখিক বিবর্ধন ঘটবে এবং এই প্রস্থেরও কিন্তু একটা কি হবে, রৈখিক বিবর্ধন ঘটবে, অর্থাৎ দৈর্ঘ্যেরও একটা রৈখিক বিবর্ধন আমরা পাবো এবং প্রস্থেরও একটা রৈখিক বিবর্ধন আমরা পাবো, তাই তো? তো তাহলে প্রথম ক্ষেত্রে বস্তুর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে যদি আমরা এই দ্বারা প্রকাশ করি, ধরো এই ক্ষেত্রে এই বস্তুর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ ইকুয়ালস টু আমরা পাবো এল বি, তাই তো? তাহলে এবার এইখানে যে আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি, এটাকে যদি আমরা এল প্রাইম এবং এখানে যে প্রস্থটা পাচ্ছি, সেই প্রস্থটাকে যদি আমরা বি প্রাইম দ্বারা সূচিত করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো যে এল প্রাইম বাই এল ইকুয়ালস টু হলো এম, কারণ প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা সমান সমান হচ্ছে রৈখিক বিবর্ধন। তাহলে এখান থেকে আমরা পাবো এল প্রাইম ইকুয়ালস টু এম এল। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারবো বি প্রাইম বাই বি ইকুয়ালস টু হচ্ছে এম, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি প্রাইম ইকুয়ালস টু বি এম। তাহলে এক্ষেত্রে আমরা দেখো যে নতুন ক্ষেত্রফলটা পাচ্ছি, সেটাকে যদি আমরা এ প্রাইম দ্বারা সূচিত করি, তাহলে এ প্রাইম ইকুয়ালস টু আমরা পাবো এল প্রাইম ইন্টু বি প্রাইম, তার মানে হচ্ছে এম এল ইন্টু এম বি। তাহলে এখান থেকে আমরা পাবো এম স্কোয়ার এল বি, যেটাকে আমরা বলছি এম স্কোয়ার এ। তাহলে দেখো এখানে এই যে এ প্রাইম বাই এ, এটাই হবে তাহলে কি আমাদের ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে এরিয়াল ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু আমরা বলতে পারি এ প্রাইম বাই এ। তাহলে এ প্রাইম সমান আমরা পেয়েছি এখানে এম স্কোয়ার এ ডিভাইডেড বাই এ, সুতরাং এম স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়ালস টু হচ্ছে রৈখিক বিবর্ধনের বর্গ। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধনের যে বর্গ রাশি, সেটাকে আমরা বলছি ক্ষেত্রীয় বিবর্ধন। অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন, যেটাকে আমরা বলছি লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন। তো এই লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশনটা কি, দেখো গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, দেখো প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে নয় কিন্তু, ঠিক আছে, প্রধান অক্ষ বরাবর। তাহলে স্বাভাবিকভাবে একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, দেখো তুমি যদি একটা পেন এইভাবে রাখো কোনো দর্পণের দিকে,
তাহলে তোমার যে প্রতিবিম্বটা গঠন হবে সেই প্রতিবিম্বটা কিন্তু হবে এইভাবে, তাই তো? একটা পেনকে যদি তুমি এভাবে ধরো কোনো একটা দর্পণের সামনে, সেটা হতে পারে সমতল, সেটা হতে পারে অবতল বা উত্তল, যে ধরনেরই দর্পণ হোক না কেন, তুমি একটা পেনকে যদি প্রধান অক্ষ বরাবর অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে যদি এইভাবে রাখো দর্পণের দিকে, তাহলে তোমার যে প্রতিবিম্বটা গঠন হবে সেই প্রতিবিম্বটা কিন্তু এইভাবে গঠিত হবে না, তোমার প্রতিবিম্বটা গঠিত হবে এইভাবে, তাই তো? তাহলে এখানে দেখো এই যে এ বিন্দুর যে প্রতিবিম্ব আমরা পাবো সেটা হচ্ছে এ প্রাইম, আর বি বিন্দুর যে প্রতিবিম্ব আমরা পাবো সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে বলা হচ্ছে কি প্রধান অক্ষ বরাবর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর যে দৈর্ঘ্য তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকেই বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন। তো তাহলে এক্ষেত্রে দেখো আমরা এখানে এই যে এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুটো প্রান্তের জন্য দুটো কি পাবো, বস্তু দূরত্ব পাবো, এবং এই যে এ প্রাইম এবং বি প্রাইম, এই এ প্রাইম এবং বি প্রাইমের জন্য আমরা দুটো প্রতিবিম্ব দূরত্ব পাবো। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই প্রধান অক্ষের উপরে এই যে এইটুকু যে দৈর্ঘ্য অর্থাৎ এ বি যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা যদি ডি ইউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দুটো যে বস্তু দূরত্ব পাবো তাদের যে বিয়োগফল সেটাকে আমরা বলছি ডি ইউ, এবং যে প্রতিবিম্ব দূরত্ব এটাকে আমরা যদি ডিভি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পার্থক্যটাকে, যে দুটো প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ দুটি প্রান্তের যে প্রতিবিম্বের দুটো দূরত্ব পাবো সেই দুটো দূরত্বের যে বিয়োগফল সেটাকে যদি আমরা ডিভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য বিবর্ধন, এই অনুদৈর্ঘ্য বিবর্ধনকে আমরা এম ডবল প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে এম ডবল প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারবো ডেল্টা ভি বাই ডেল্টা ইউ, বা ক্ষুদ্র ক্ষেত্রে আমরা বলতে পারবো ডিভি বাই ডিইউ। তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল্টা ভি বাই ডেল্টা ইউ, বা ক্ষুদ্র ক্ষেত্রে আমরা বলতে পারি ডিভি বাই ডিইউ। ঠিক আছে? তো তাহলে এখন দেখো এই যে ডিভি বাই ডিইউ এই রাশিটা আমরা কিভাবে পাবো, আমরা যদি আমাদের যে জানা সমীকরণ যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই সমীকরণকে আমরা যদি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো তাহলে দেখো প্রত্যেকটা দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ এটি একটি ধ্রুবক পথ, সুতরাং এখানে ডিডিইউ অফ 1/f এটা হয়ে যাবে 0। বাকি দুটোর ক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে আমি একটা সূত্র একটু মনে করিয়ে দিতে চাই। তোমরা যারা ক্লাস 11-এ পড়েছো অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন, তাদের মনে থাকার কথা, আর যদি নাও মনে থাকে তাও কোনো অসুবিধা নেই, বা যাদের ম্যাথ এই সাবজেক্টটা নেই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রয়োজনীয় সূত্রগুলো একবার আলোচনা করে নেব, যে কোনো আলোচনার ক্ষেত্রে যে ম্যাথের যে সূত্রগুলো আমাদের লাগবে। তো এখানে দেখো আমাদের একটা সূত্র ছিল, এই সূত্রটাকে যদি আমরা করি, অর্থাৎ আমাদের যেটা সাধারণ সূত্র, সেই সাধারণ সূত্র হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু nx টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে এখন দেখো আমরা যদি ddx অফ 1/x করি, তার অর্থ হলো ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি লিখি তাহলে আসবে -1 x টু দি পাওয়ার -1 -1। দেখো এই যে সমীকরণ, এই যে সূত্র, এই যে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই সূত্র অনুযায়ী nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্র অনুযায়ী আমরা যদি এই সমীকরণটাকে লিখি যে ddx অফ 1/x ইকুয়ালস টু ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে -1/x স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এখানে আমরা এটাকে যদি আলাদা করে লিখি ddu অফ 1/v প্লাস
DDU of 1/u ইকুয়ালস টু আমরা এখানে পাবো 0। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই সমীকরণটা এর সঙ্গে মিলে গেল। তাহলে এখানে আমরা সহজেই লিখে দিতে পারবো -1/u²। কিন্তু এখানে দেখো এখানে যে চলক রাশি সে চলক রাশি হচ্ছে v, কিন্তু আমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি সেটা হচ্ছে ইউ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয় ক্রমের যে অন্তর্কলজ সেই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের সূত্র নিতে হবে, বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের যে সূত্র সেটাকে প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো সূত্রটা তেমন কঠিন কিছু নয়। এখানে x আছে, কিন্তু এখানে যদি y থাকতো, বা এখানে x আছে এখানে যদি y থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা এখানে y এবং এখানেও y আসতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা x নয়, অর্থাৎ এখানে যে সাপেক্ষে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি সেই রাশি এবং চলক রাশি যেহেতু এক নয়, দুটো ভিন্ন, তাই সূত্র প্রয়োগের পরে এখানে আরও একবার এই ভিন্ন চলক রাশিকে x এর সাপেক্ষে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এখানে সমীকরণটা আসতো ইন্টু 1/dy/dx। তাহলে এখান থেকে আমরা পেতাম মাইনাস y⁻² ইন্টু dy/dx। তাহলে এক্ষেত্রেও আমরা পাবো -1/v² dv/du -1/u² ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই রাশিটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি বা -1/v² dv/du ইকুয়ালস টু 1/u²। সুতরাং dv/du equals to -v²/u²। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি m" equals to মাইনাস, যেহেতু v/u এখানে এই যে m², তাহলে m² equals to v²/u², যেহেতু m equals to দেখো আমরা যেটা পেয়েছিলাম যে রৈখিক বিবর্ধন m equals to -v/u, তো এখন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো v²/u²। কেন? কারণ এখানে স্কোয়ার যেহেতু আছে সেহেতু নেগেটিভ চিহ্নটা আর থাকবে না। তাহলে স্বাভাবিকভাবে এটাকে আমরা লিখতে পারি -m²। তাহলে এই হলো অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য এবং অক্ষীয় বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক। তাহলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের লাস্ট টপিকস গোলীয় অপেরণ। এই গোলীয় অপেরণ বা স্ফেরিক্যাল অ্যাব্রেশন বলতে আমরা কি বুঝি, দেখো বলা হচ্ছে কোনো একটি গোলীয় দর্পণের উন্মেষটা যদি আমরা যা আলোচনা করেছি সব ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপার ধরে নিয়েছি কমন, সেটা হলো সেই দর্পণের উন্মেষটা ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণ নিয়ে আমরা কাজ করেছি। তো এবার দেখো যদি কোনো ক্ষেত্রে বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই সমস্যাটার সম্মুখীন হতে পারি। তো এই সমস্যাটা কি, দেখো যদি দর্পণের উন্মেষ বৃহৎ হয় তাহলে তখন সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে ওই প্রধান ফোকাসের আশেপাশের একটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে মিলিত হয়। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে এই যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখানো হয়েছে, এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা যদি বৃহৎ উন্মেষ বিশিষ্ট অবতল দর্পণ হয় তাহলে এখানে প্রধান অক্ষের সমান্তরালে এই যে আগত আলোক রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে একটা ক্ষুদ্র সীমার মধ্যে কি হয়েছে, মিলিত হয়েছে, যার জন্য এখানে যে প্রতিবিম্বটা আমরা পাবো সেই প্রতিবিম্বটা কিন্তু কি হবে না, স্পষ্ট হবে না। ঠিক আছে, সেই প্রতিবিম্বটা স্পষ্ট হবে না। এই যে সমস্যা, এই সমস্যাটাকে
দূর করার জন্য বা এই সমস্যাটাকে অতিক্রম করার জন্য তাই কি করা হয়, যখনই বৃহৎ উন্মেষের কোনো একটা দর্পণ তৈরি করা হয় বা যখনই বৃহৎ উন্মেষের কোনো একটা দর্পণ নিয়ে আমরা কাজ করব বা বৃহৎ উন্মেষের দর্পণকে আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এই তলটাকে পুরোপুরিভাবে গলীয় না রেখে সামান্য পরিমাণে কি করব, অধিবৃত্তাকার করে দেব। অর্থাৎ এই যে তলটা, এই যে প্রতিফলক তলটা বা প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠকে পুরোপুরিভাবে গলীয় না রেখে সামান্য পরিমাণে আমরা কি করে দেব, অধিবৃত্তাকার করে দেব। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি আমাদের যেরকম দরকার যে প্রধান অক্ষের উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হোক, তো এই ক্ষেত্রে এই নির্দিষ্ট বিন্দুতেই ওরা কি হবে, মিলিত হবে এবং এক্ষেত্রে এখানে আমরা বস্তুটির একটি স্পষ্ট প্রতিবিম্ব পাব। তো এই হলো গোলীয় অপেরণ এবং এই গোলীয় অপেরণের প্রতিকার। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এরপরে যদি কোনো ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাও অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ভিডিওটিকে লাইক করো যদি ভালো লেগে থাকে, শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।